আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে, সঙ্গে আছে আমি সাদাত বিশ্বজিৎ। দর্শক, আজকে পহেলা বৈশাখের ছুটির পর প্রথম কর্মদিবস আরও পুঁজিবাজারে। এখন পর্যন্ত আমরা যেই লেনদেনের অবস্থান দেখেছি, সেই লেনদেনের ইতিবাচক অবস্থান আমরা দেখতে পেয়েছি। 850 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এবং সামনে একটা বাজেট রয়েছে। এখন এই যে পহেলা বৈশাখ এবং বাজেটের মাঝখানে যে সময়টা, এই সময়টাতে আসলে পুঁজিবাজারে বেশ পরিবর্তন আমরা দেখতে পারবো এবং পুঁজিবাজার সংশ্লিষ্টতার সাথে আমরা আলোচনা করবো। একটু চট করে সূচকগুলোর আপডেট জানিয়ে দিতে চাই এবং আজকের শেয়ার বাজার অবস্থানগুলো জানিয়ে দিতে চাই। আমার সহকর্মী নিশ্চয়ই সেটি জানাবেন। এবং এই মুহূর্তে আজকে যে সূচকের আমরা দেখতে পেরেছি 24.63 পয়েন্ট বেড়ে 5255 পয়েন্ট ডিএসি এক্সের সূচকের অবস্থা আমরা দেখতে পেয়েছি। যদি শতাংশের হিসাব করি তাহলে 0.47% বৃদ্ধি পেয়েছে, যেটি আপনাদেরকে আমি সকাল জানিয়েছি যে আজকের দিনের পুঁজিবাজারের অবস্থাটা বেশ ভালো যেয়েছে। যদি শেয়ারের দাম বাড়ার কথা বলি তাহলে দাম বেড়েছে 242টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম কমেছে 93টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম, এবং পুঁজিবাজারে আজকে তালিকাভুক্ত থাকা যেসব প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে 58টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দরের কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই। এর বাইরে যদি আমরা লেনদেনের অবস্থানের কথা বলি তাহলে লেনদেন আজকে আমি যেটা বলছিলাম, ভালো লেনদেন হয়েছে। 836 কোটি 48 লাখ টাকার লেনদেন আজকে শেয়ার বাজারে হয়েছে, অর্থাৎ এই পরিমাণ শেয়ার হাত বদল হয়েছে। এই পুরো অবস্থা নিয়ে আজকের যে পুঁজিবাজারের যে অবস্থান এবং সার্বিকভাবে পুঁজিবাজারের যে অবস্থা, সেটি নিয়ে আমরা বিস্তারিত জানতে কথা বলবো এসবিএসসি ব্যাংক সিকিউরিটিজের এমডি এবং সিইও এস এম নাসিরউদ্দিনের সঙ্গে। একুশে বিজনেসে স্বাগত জানাচ্ছি। নাসিরউদ্দিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এবং শুরুতে যে কথাটি বলতে চাই, নতুন বছরের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ, একদিন হয়ে গেছে। পুঁজিবাজারে আজকের দিনটা খুব ভালো গেল, কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ একুশে টেলিভিশনকে এবং নববর্ষের শুভেচ্ছা। একুশে টেলিভিশনের দর্শকদের আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, একটা দীর্ঘমেয়াদী পতনের পদ্ম দিয়ে মার্কেট যখন গেছে, অতিবাহিত করছে সময়, এরপরে মার্কেট একটা তার নিজস্ব মোমেন্টাম ফিরে পেয়ে একটা মার্কেট স্টেবিলিটির দিকে যাচ্ছিল। ওই সময়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পরে মার্কেটটা আবার পতনের ভিত্তিতে চলে যায়। এরপরে এখন মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে একটা ধরেন স্টেবিলিটি আসতেছে, যুদ্ধ বন্ধের ব্যাপারে একটা আশাবাদ শোনা যাচ্ছে। পরে মার্কেটে স্বাভাবিকভাবে মার্কেটে নতুন করে ফান্ড ইনজেক্ট হয়েছে। বিনিয়োগকারীরা মার্কেটকে দেখতে পাচ্ছে যে একটা বিনিয়োগের সময়। মার্কেট তার তলানিতে চলে এসেছে। মার্কেট ইন্ডেক্স যেখানে আছে এবং মার্কেট ফি রেশিও এখন ধরেন প্রায় 9-9-এর মতো, সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। এখানে এখন বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ এখানে আছে। তো স্বাভাবিকভাবে মার্কেটে আপনার এখন যেহেতু বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ আছে, মার্কেটে একটু আপস ডাউনের মধ্যে দিয়ে মার্কেট আপের দিকে চলে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে। কারণ হলো, আপনি যদি একটা জিনিস বিশ্লেষণ করেন, গত 3 বছরে আমাদের মার্কেট ইন্ডেক্স ছিল নেগেটিভ, হয় সেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারতের ইন্ডেক্স পজিটিভ ছিল। পরে এই সমস্ত দেশগুলোর বিনিয়োগকারীরা এখন কিন্তু তাদের বিনিয়োগ বেনিফিট নিয়ে নিচ্ছে, ইনভেস্টমেন্ট বেনিফিট নিয়ে নিচ্ছে। সেখান থেকে এখন ফরেন ইনভেস্টররা আস্তে আস্তে হয়তো আমাদের এদিকে ডাইভার্ট হইতে পারে। তো পাশাপাশি নতুন সরকার আসার পরে মানুষের মনে একটা আশার সঞ্চার থাকে যে নতুন সরকারের ধরেন একটা পলিসি মেকিং চেঞ্জ হবে, আপনার ধরেন রেগুলেটরিও চেঞ্জ আসবে, এরকম অনেক প্রত্যাশার মধ্য দিয়ে মানুষ অতিবাহিত করে। তো ফলে এখানে একটা মোমেন্টাম ক্রিয়েট হয় যে মার্কেট বিনিয়োগকারীরা আস্থায় আসার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি এখনো আস্থায় ফিরতে পারে না। আমাদের আস্থা না ফিরতে পারার পিছনে আমাদের অনেক কারণ আছে। এর মধ্যে আমাদের ধরেন আমাদের বিনিয়োগকারী আস্থা না ফেরার কাছে পিছনে অনেকগুলা কারণের মধ্যে একটা আমাদের বিনিয়োগের ঘাটতি আছে। আমাদের ম্যাক্রো ইকোনমিক্স, ইকোনমিতে আমাদের অনেক কিছু প্রবলেম আছে। সুদের উচ্চ হার, ডলার ক্রাইসিস, পাশাপাশি এখন যে আপনার তেলের ক্রাইসিস, সবকিছু মিলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। এরপরেও সর্বোপরি বিনিয়োগকারীরা এখন মার্কেটমুখী হচ্ছে। মার্কেটমুখী হওয়ার কারণে এখন মার্কেট একটা জি মোমেন্টাম পাওয়ার চেষ্টা করতেছে। জি মার্কেট যে পুরো তেমন তা নয়। তো সেই মোমেন্টামে হয়তো দেখা গেল যে একদিন দেখা গেলো 40-50 পয়েন্ট বা 100 পয়েন্ট বেড়ে যাবে, সেখান থেকে আবার 20-30 পয়েন্ট বা 40 পয়েন্ট কারেকশন হয়ে একটা সার্টেন পজিটিভ অবস্থায় থাকবে। এটা এইগুলো এই সমস্ত হলো যে মেইন কারণ। হ্যাঁ, তবে সর্বোপরি আমাদের মার্কেটের অবস্থা আমরা এখনো বিনিয়োগকারীদের মধ্যে খুব আশার সঞ্চার করতে পারিনি। আমাদের বিনিয়োগকারীদেরকে যতদিন আমরা আস্থায় না নিয়ে আসতে পারবো, ততদিন আমরা একটা ভালো মার্কেট পাবো না।
জি, আমরা একটা নতুন সরকারের কথা বলছি এবং অনেক কর্ম পরিকল্পনার কথা আসছে, কিন্তু আমরা এক ধরনের আভাস পাচ্ছি যে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত এবং শ্রীলঙ্কা থেকে কিছু বিনিয়োগ বাংলাদেশের শেয়ার বাজারে আসতে পারে। আপনি আপনি যে কথাগুলো বলছিলেন, তো এই যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন আশার কথা বলছি, আপনি বলছেন যে আস্থা ফিরিয়ে আনতে পারছি না, যদিও ইন দ্য রেজাল্টে সেই আস্থাটা আসছে না। তাহলে তাহলে ফারাকটা কোথায়? মানে সরকার তো উদ্যোগ বেশ কিছু নিচ্ছে এবং যারা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার অবস্থানও চেঞ্জ হয়েছে, কিছু কিছু অডিটিং এর ব্যাপারে অনেক দিকে স্বচ্ছতার কথা বলা হচ্ছে, তারপরেও কেন বিনিয়োগকারীর আস্থাটা আপনি এভাবে পাচ্ছেন না? আচ্ছা, এখানে বিনিয়োগকারীরা আস্থা না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে হলো যে আমি আপনাকে বলি, একটা ইনভেস্টরদের ট্রাস্ট, লো ইনভেস্টর ট্রাস্ট, উইক রেগুলেটরি অ্যান্ড গভর্নেন্স, ব্যাংক ডোমিনেটেড ফাইন্যান্সিং সিস্টেম, পুয়ার কোয়ালিটি অ্যান্ড লো নাম্বার অফ দ্য লিস্টেড কোম্পানি, ল্যাক অফ মার্কেট ডেপথ অ্যান্ড লিকুইডিটি। এগুলোর পাশাপাশি যদি আপনি আহ, আপনার ভারত, শ্রীলঙ্কা বা ভিয়েতনামের সাথে আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখেন আমাদের মার্কেট সাইজ অনেক ছোট, যে কারণে আমরা বিদেশি বিনিয়োগকারীদেরকে মানে খুব বেশি আকর্ষণ করতে পারি না। ইনভেস্টর বেস আমাদের খুব দুর্বল, আমাদের ইনভেস্টর বেসটা হলো ম্যাক্সিমাম রিটেল বেস। আমাদের সেখানে ধরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে আমাদের অ্যাক্টিভ করানো দরকার, আমাদের পেনশন ফান্ড, আমাদের ধরেন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এগুলো আস্তে আস্তে মার্কেটে নিয়ে আসা দরকার। পাশাপাশি আমাদের বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে। এইসব জায়গাগুলোতে আমাদের যারা পার্শ্ববর্তী কান্ট্রি আছে, পাকিস্তান, পাকিস্তানের খুব ভালো অবস্থা, এবং মানে ভারতের যথেষ্ট ভালো অবস্থা, কিন্তু পাকিস্তান মাঝারি টাইপের, এবং ভিয়েতনামও দ্রুত বাড়তেছে সব। লিকুইডিটি আমাদের কম্পারেটিভলি কম, কিন্তু ভারতের বাজারে হিউজ লিকুইডিটি, পাকিস্তানি বাজারে মাঝামাঝি, এবং ভিয়েতনামে লিকুইডিটি গ্রোথটা খুব বেশি। আইপিও লিস্টিং আমাদের লাস্ট 5 ইয়ার্সে কোনো ভালো কোয়ালিটি আইপিও আসে নাই, যে কারণে আপনার একটা বিদেশি বিনিয়োগকারীকে আপনাকে এখানে যদি ইনভাইট করতে চান, তাকে আপনি কোন শেয়ারে ইনভেস্ট করবে, সেখানে কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করার মতো এখানে কিন্তু খুব একটা জায়গা নাই। তো সেখানে আপনি ওইভাবে, আমাদের ধরেন অনেক ফ্যামিলি ওন বড় কোম্পানি আছে, লাইক একে খান গ্রুপ, ইস্পাহানি গ্রুপ, এই ধরেন কনকর্ড, এই ধরনের এই গ্রুপ ফ্যামিলি ওন কোম্পানিগুলো মার্কেটে লিস্টেড হয় নাই। পাশাপাশি পাবলিক লিস্টেড, যেটা সরকারি মালিকানা অনেক কোম্পানি এখানে লিস্টেড করার মতো সুযোগ আছে, সেগুলো লিস্টেড হয় নাই। আমাদের এখানে খুব সীমিত মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্টেড। তো ফলে আমরা বিদেশি কোম্পানিগুলোকে, বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা এখানে খুব অ্যাক্সেস করতে পারি না। জি। এবং পাশাপাশি আমাদের দুর্বল রেগুলেটরি, এবং আর আমাদের পলিসি চেঞ্জেস, কনসিস্টেন্সি অফ আওয়ার পলিসিটা আমাদের কনসিস্টেন্সি আমরা ধরে রাখতে পারি না, আমাদের পলিসি বারবার চেঞ্জ হয়। এগুলো বিদেশিরা খুব ভালোভাবে নেয় না। আর সেকেন্ড থিং হলো, আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হলো, বিদেশিদের সহজে অ্যাকাউন্ট ওপেন করার জন্য সুযোগ করে দিতে হবে, এবং তাদের লভ্যাংশ থেকে অর্জিত আয় সহজে ফেরত নেওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলে আমাদের এই দেশে বিনিয়োগকারী বাড়বে। জি, এবং আমি আরেকটা একটু, শুধু আপনি রেগুলেটরদের হ্যাঁ, দুর্বলতার কথা বলছিলেন, ওই বিষয়ে আপনাকে একটু থামিয়ে আমি বিনয়ের সাথে জানতে চাই যে আপনি বলছেন যে নীতি বারবার পরিবর্তন হয়। আমরা দেখতে পেলাম যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের এক ধরনের সংস্কার কথা সামনে এসেছে, এবং আপনি মনে করেন কিনা, আপনি নিজেও এই খাতের সাথে রয়েছেন, পুঁজিবাজারে যারা এই 4 ব্যাংক বা 5 ব্যাংকের সাথে বিনিয়োগকারী ছিলেন তারা তো অডিট রিপোর্ট দেখে ভালো জেনেই বিনিয়োগ করেছিলেন, এবং এক ধরনের আমরা দেখলাম যে সেই শেয়ার শূন্য করে দেওয়া হলো, আবার সেই মালিকানা ফেরত 18 ক দিয়ে মালিকানা ফেরত দেওয়ার একটা ব্যাপার সামনে চলে আসলো। এই যে এক ধরনের সিদ্ধান্তের একটা ইউলুপ আমরা দেখতে পারলাম, ইউটার্ন দেখতে পারলাম, এইটা কি একটা ভালো বার্তা দিল? না, এটা কোনোভাবে ভালো বার্তা দিচ্ছে না, এটা কোনোভাবে ভালো বার্তা দিচ্ছে না। এটা শুধু পুঁজিবাজারের জন্য নয়, দেশের টোটাল অর্থনীতির জন্য এটা ভালো কোনো বার্তা বহন করে না। আমার আমার এখানে যে কথাটা আমি বলতে চাই, বারবার আমি এই জিনিসগুলো রিপিট করতেছি, সেটা হলো যে, রিপিটেডলি বলে যাচ্ছি, আমাদের আজকে ব্যাংকগুলোতে ধরেন যে ব্যাংকগুলা গত কয়েক বছরে, যে সমস্ত ব্যাংকগুলো এখন দেউলিয়ার পথে, সেগুলা কিন্তু গত কয়েক বছর আগেও ভালো ডিভিডেন্ড, ভালো লভ্যাংশ ঘোষণা করছে, ভালো আয় দেখাইছে, কিন্তু এইগুলোর যে রিয়েল ফ্যাক্টটা, সেটা প্রকাশিত হয় নাই। সেখানে আমাদের ফেয়ার অ্যাকাউন্টসটা আমাদের বিনিয়োগকারীদের সামনে ওপেন হয় নাই, ফলে বিনিয়োগকারীরা অন্ধকারে ছিল। এই দায়িত্ব তো বিনিয়োগকারীরা নিবে না, নিতে পারে না, এই দায়িত্ব রেগুলেটরদের, এবং আজকে ফাইন্যান্সিয়াল রেগুলেটরি যারা করতেছে তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। এবং পাশাপাশি আমাদের যে সমস্ত অডিটর্স ফোরাম আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা এইসব জিনিসগুলো বিনিয়োগকারীদের কাছে ওপেন করার দরকার ছিল। ওনারা যখন একটা অডিটর্স রিপোর্টে সাইন করে, দে শুড বি ক্লিয়ার যে এটার ইন্টারনাল ডেপথটা কোথায় আছে, এনপিএলটা অ্যাকচুয়ালি কত আছে ছিল, সেগুলো ক্লিয়ার করা উচিত ছিল। জি। এবং এগুলো তো
আসলে আমাদের দেশ থেকে যদি আমরা এগুলো থেকে বেরোয় না আসতে পারি, আমাদের গুড গভর্নেন্স, স্ট্রং গভর্নেন্স যদি আমরা জি মানে এনশিওর না করতে পারি, আমরা বিনিয়োগকারীদেরকে কখনো আস্থা নিয়ে আসতে পারবো না। জি 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 এস এম নাসিরুদ্দিন, আমি আপনার কথা শুনতে পেরেছি। আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই আমরা অন্যদিন আরও পুঁজিবাজারের আরও বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে হ্যাঁ, এবং আবারও নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ একুশে টেলিভিশনের দর্শকদের, আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জি ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এসবিএসসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি অ্যান্ড সিইও এস এম নাসিরুদ্দিনের সঙ্গে। দর্শক, নিচ্ছি এবার একটা বিরতির পর ফিরছি আরও সংবাদ নিয়ে।